শ্রী চৈতন্য মহাপ্রভুর তিরোধানের পর বাংলা সাহিত্যে যে একটা বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছিল সেটা কিভাবে পূরণ হলো আমাদের আজকের এই তথ্যমূলক বিশ্লেষণে আমরা ঠিক সেটাই খুঁজব। মহাপ্রভুর ভক্তি আন্দোলনের সেই প্রবল আবেগ পরবর্তীতে কিন্তু শুধু দর্শনের মাঝেই আটকে থাকেনি, বরং তা রূপান্তরিত হয়েছিল কালজয়ী সব পদাবলিতে। চলুন গভীরে প্রবেশ করা যাক এবং দেখা যাক কিভাবে এই শূন্যস্থান পূরণ করে বৈষ্ণব সাহিত্য তার চূড়ান্ত উৎকর্ষে পৌঁছেছিল। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত চৈতন্য পরবর্তী যুগের প্রেক্ষাপট দেখব, আর সেই সাথে জানব তিন দিকপাল জ্ঞানদাস, গোবিন্দদাস এবং বলরাম দাসের অনবদ্য সৃষ্টি নিয়ে। একেবারে শেষে থাকবে একটা ছোট তুলনামূলক মূল্যায়ন। প্রথমেই আসা যাক চৈতন্য পরবর্তী যুগের সেই সাহিত্যিক পালাবদলের কথায়। চৈতন্য যুগে মুরারিগুপ্ত বা নরহরি সরকারের মতো কবিরাই গৌরাঙ্গকে একেবারে প্রত্যক্ষ অবতার রূপে দেখেছিলেন, তাই তাদের লেখায় ঐতিহাসিক গুরুত্বটা ছিল অনেক বেশি। কিন্তু এর পরেই এলো একটা বিরাট পরিবর্তন। চৈতন্য পরবর্তী যুগে এসে ভক্তি আন্দোলনের গভীরতা যেন এক নতুন মাত্রা পেল। আগে সেই ঐতিহাসিক ধারা বিবরণীর বদলে সাহিত্যের নান্দনিকতা আর সূক্ষ্ম আবেগগুলোই হয়ে উঠল প্রধান। এবার চলুন আমাদের প্রথম কবি জ্ঞানদাস, যাকে বলা হয় অনুরাগীর কবি, তার সম্পর্কে জানা যাক। জ্ঞানদাসকে নির্দ্বিধায় চণ্ডীদাসের যোগ্য আধ্যাত্মিক উত্তরসূরি বা ভাবশিষ্য বলা যায়। চণ্ডীদাসের সেই যে সরল আবেগঘন লেখনী, সেটা জ্ঞানদাস খুব সুন্দরভাবেই গ্রহণ করেছিলেন। তবে তিনি শুধু অনুকরণই করেননি, এর সাথে মিশিয়েছিলেন নিজের এক আধুনিক আর রোমান্টিক গীতিময়তা। বিশেষ করে রূপানুরাগ, মানে রূপের প্রতি যে তীব্র পাগলপাড়া আকর্ষণ, সেটা ফুটিয়ে তোলায় তিনি ছিলেন একেবারে অপ্রতিদ্বন্দ্বী। তার জীবন সম্পর্কে খুব সামান্যই জানা যায়। আনুমানিক ১৫৩০ সালের দিকে কাদরা গ্রামে তার জন্ম, আর তিনি ছিলেন নিত্যানন্দ পত্নী জাহ্নবা দেবীর শিষ্য। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্যটা কি জানেন? মনে করা হয় জ্ঞানদাসী হলেন প্রথম বাঙালি কবি যিনি নিজের লেখা পদে নিজেই সুর দিয়েছিলেন। মানে তিনি শুধু কবিই ছিলেন না, একাধারে ছিলেন একজন দুর্দান্ত সাঙ্গীতিক প্রতিভাও। কীর্তনের জগতে তার অবদান আসলে অনস্বীকার্য। সমালোচকরা মনে করেন স্বভাব কবি চণ্ডীদাসের সেই অকৃত্রিম খাঁটি বাংলার ধারাটাকে জ্ঞানদাস যেন আরও নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। তার পদগুলোতে খুব ভারী কোনো অলঙ্কার বা কৃত্রিমতা নেই, আছে শুধু হৃদয়ের একেবারে গভীর থেকে উঠে আসা স্বতঃস্ফূর্ত আবেগ। এই অসাধারণ পদটি একবার শুনুন। রূপ লাগি আঁখি ঝুরে, গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ মোর। কি অসাধারণ এক রোমান্টিক আকুলতা, তাই না? প্রিয়জনের রূপের জন্য চোখের জলের এই যে হাহাকার, এটাই জ্ঞানদাসের কবিতার সবচেয়ে বড় শক্তি। আমাদের পরের জন হলেন গোবিন্দ দাস, যাকে সবাই দ্বিতীয় বিদ্যাপতি হিসেবেই বেশি চেনেন। জ্ঞানদাসের সেই সহজ সরল ভাষার ঠিক বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছেন গোবিন্দ দাস কবিরাজ। তিনি ছিলেন আক্ষরিক অর্থেই এই যুগের একজন কারিগরি জিনিয়াস। বিদ্যাপতির ভাব, ছন্দ আর বিশেষ করে সেই কৃত্রিম ব্রজবুলি ভাষাকে তিনি এতটাই নিখুঁতভাবে আয়ত্ত করেছিলেন যে তাকে দ্বিতীয় বিদ্যাপতি উপাধি দেওয়াটা একেবারেই সার্থক। রাধাকৃষ্ণের অভিসার বা অভিসার পর্যায়ের পদে গোবিন্দদাস এক কথায় অনবদ্য। তার নামের শেষে এই যে কবিরাজ উপাধিটা, এর পেছনের গল্পটাও কিন্তু বেশ চমৎকার। কথিত আছে একবার তাকে বিদ্যাপতির লেখা একটা অসম্পূর্ণ পদ পূরণ করার দায়িত্ব দেওয়া হয়েছিল, আর তিনি এতটাই নিখুঁত আর অসাধারণভাবে পদটি সম্পূর্ণ করেছিলেন যে তার এই কাব্যিক পারদর্শিতায় মুগ্ধ হয়ে তাকে এই কবিরাজ উপাধিটা দেওয়া হয়। ৪৫৯। এই সংখ্যাটি আসলে তার বিশাল সাহিত্য ভাণ্ডারের একটা বড় প্রমাণ। বিখ্যাত পদকল্প তরু সংকলনে গোবিন্দদাসের প্রায় ৪৫৯টি পদ সংরক্ষিত আছে, যা বৈষ্ণব পদাবলিতে তার বিপুল অবদানের কথাই মনে করিয়ে দেয়। তবে সবচেয়ে অবাক করা বিষয়টা হল তার এই ভাষাগত পছন্দ। ৪০০রও বেশি পদের মধ্যে খাঁটি বাংলায় লেখা পদের সংখ্যা মাত্র ৮ থেকে ১০টি। বাকি সবগুলোই লেখা হয়েছে সেই ব্রজবুলি ভাষায়। মূলত গোবিন্দদাসের এই বিপুল ব্যবহারের কারণে পরবর্তী বৈষ্ণব সাহিত্যে ব্রজবুলি ভাষার একটা বিশাল ট্রেন্ড তৈরি হয়ে গিয়েছিল। এখন প্রশ্ন আসতে পারে, গোবিন্দদাস যদি বিদ্যাপতিকে অনুসরণ করেই থাকেন, তাহলে তাদের দুজনের মধ্যে পার্থক্যটা কোথায়? দেখুন, বিদ্যাপতি ছিলেন রাজসভার কবি, তাই তার লেখায় পার্থিব বুদ্ধিমত্তা আর রাজকীয় আভিজাত্যের একটা ছাপ ছিল।
কিন্তু গোবিন্দদাস ছিলেন একজন একনিষ্ঠ সমর্পিত বৈষ্ণব ভক্ত। তার পদে অলঙ্কার বা ছন্দ যতই জটিল হোক না কেন, তার চূড়ান্ত লক্ষ্য ছিল কিন্তু একটাই, পার্থিব প্রেমের মোড়কে বিশুদ্ধ আধ্যাত্মিক ভক্তিকে তুলে ধরা। এবার চলুন একেবারে ভিন্ন এক জগতে প্রবেশ করা যাক, বলরাম দাস, যিনি হলেন বাৎসল্য রসের রূপকার। গোবিন্দদাস বা জ্ঞানদাস যেখানে রোম্যান্টিক প্রেম বা অনুরাগ নিয়ে ব্যস্ত, বলরাম দাস সেখানে নিজের জন্য সম্পূর্ণ আলাদা একটা জায়গা তৈরি করে নিলেন। তিনি বেছে নিলেন বাৎসল্য রস। মা যশোদা এবং শিশুকৃষ্ণের মধ্যকার যে নিখাদ মাতৃসুলভ স্নেহ, উদ্বেগ আর মায়ার বন্ধন, সেটাই অত্যন্ত নিপুণভাবে ফুটে উঠেছে তার পদাবলিতে। বলরাম দাসের কবিতায় হয়তো গোবিন্দদাসের মতো কঠিন অলঙ্কার বা জটিল শব্দের গাঁথনি নেই, কিন্তু তাতে কি তার অত্যন্ত সরল আর সুমধুর বর্ণনায় মাতৃস্নেহের যে স্বতঃস্ফূর্ত আবেগ ধরা পড়েছে, তা নিমেষেই যে কোনো পাঠকের হৃদয় জয় করে নেয়। বাৎসল্য রসে তিনি সত্যিই অতুলনীয়। যেমন ধরুন এই লাইনগুলো: শ্রীদাম সুদাম দাম সোনরে বলরাম গোপাল লইয়া না যাইহ দূরে। একজন মায়ের বুক ভরা উৎকণ্ঠা কত সহজেই না এখানে ফুটে উঠেছে। মা যশোদার এই যে দুশ্চিন্তা, তার ছোট্ট গোপালকে যেন বনে খুব বেশি দূরে নিয়ে যাওয়া না হয়, এই অকৃত্রিম মাতৃত্বের হাহাকারই হল বলরাম দাসের পদাবলীর আসল প্রাণ। বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে চলুন একটা তুলনামূলক মূল্যায়ন করে দেখা যাক। পুরো ব্যাপারটাকে এক নজরে দেখলে এই তিন দিকপালের মধ্যে চমৎকার একটা বৈপরীত্য চোখে পড়ে। একদিকে আছেন চণ্ডীদাসের ভাবশিষ্য জ্ঞানদাস, যিনি একেবারে সরল খাঁটি বাংলায় হৃদয়ের বিশুদ্ধ আবেগ ঢেলে দিয়েছেন। অন্যদিকে আছেন বিদ্যাপতির ভাবশিষ্য গোবিন্দ দাস, যিনি ব্রজবুলিতে ছন্দ আর অলঙ্কারের এক অপূর্ব শৈল্পিক ইমারত তৈরি করেছেন। আর এই দুজনের ঠিক মাঝখানে বলরাম দাস, যিনি বাৎসল্য রসের মাধ্যমে নিয়ে এসেছেন সম্পূর্ণ ভিন্ন এক আবেগের জগৎ। তো এতক্ষণ তো আমরা তিনজনের কথাই জানলাম, কিন্তু যদি একটু গভীরভাবে ভেবে দেখি, প্রেমের কোন রূপটি, জ্ঞানদাসের সেই অকৃত্রিম রোম্যান্টিক ব্যাকুলতা, গোবিন্দ দাসের নিখুঁত আধ্যাত্মিক ভক্তি, নাকি বলরাম দাসের সেই সরল মাতৃস্নেহ আমাদের এই আধুনিক সময়ে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক বলে মনে হয়? উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম হবে, তবে আসল সত্যটা হয়তো লুকিয়ে আছে এই কালজয়ী পদগুলোর আরও গভীরে। ভাবুন তো ব্যাপারটা।